দরজার দিকে তাকিয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। হৃদ তখনও রান্নাঘরেই দাঁড়িয়ে আছে, কফির কাপটা মুখে নিয়ে চুমুক দিচ্ছে যেন কিছুই হয়নি, কিন্তু ফোনটা তখনও ওর নামে বেজে যাচ্ছে। আমি স্থির দাঁড়িয়ে রইলাম। ফোনের ওপাশে আমার শাশুড়ির গলা আরো নিচু হয়ে গেল। নীলা, আমার কথা মন দিয়ে শোনো, যে তোমার সামনে আছে সে হৃদ না। আমার গলা শুকিয়ে গেল। আমি ফিস ফিস করে বললাম, আপনি কি বলছেন? উনি তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। তারপর আমার শাশুড়ি বলল, না, ওর দিকে তাকিও না বেশি, দরজাটা এক্ষুনি বন্ধ করে দাও, এক্ষুনি। আমার বুকের ভেতর ধক ধক শব্দ বাড়তে লাগলো। আমি ধীরে ধীরে এক পা পিছিয়ে এলাম। হৃদ অথবা যেই হোক না কেন, যে আমার সামনে দাঁড়িয়ে ছিল, সে হঠাৎ আমার দিকে তাকালো। তার চোখে অদ্ভুত একটা ফাঁকা দৃষ্টি, যেন আমাকে দেখছে আবার দেখছেও না। সে মুস্কি হেসে বলল, কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? তার গলাটা ঠিক হৃদের মতো, তবুও কোথাও যেন ঠান্ডা ফাঁপা। আমার ফোনটা আবার বেজে উঠলো। কলটা তখনও কেটে যায়নি। আমি হাত কাঁপতে কাঁপতে ফোনটা কানে ধরে বললাম, মা বলুন কি হয়েছে? তখন আমার শাশুড়ি শ্বাস নিতে পারছিল না, আর এইভাবে বলতে লাগলো, চকলেটগুলো আসলে আমি তোমার জন্য পাঠাইনি নীলা। এটা শুনে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, মানে কি? তারপর আমার শাশুড়ি একটু থেমে বলল, ওগুলো ছিল একটা ওষুধ মেশানো, খুব শক্তিশালী সিডেটিভ ছিল ওখানে, আমি ভেবেছিলাম তুমি ওটা খাবে। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আপনি আমাকে অজ্ঞান করার জন্য পাঠিয়েছিলেন? এটা জিজ্ঞাসা করলাম। ওপাশে নীরবতা। তারপর খুব আস্তে বলল, আমি চেয়েছিলাম তোমাকে কয়েক ঘন্টার জন্য ঘুম পাড়িয়ে রাখতে, কিছু কাজ ছিল আমার মাথায় যেন বজ্রপাত হলো, কিন্তু তারপরে কথাটা সবকিছু বদলে দিল। এরপর ভাবতে লাগলাম, কিন্তু হৃদ যদি সবগুলো চকলেটই খেয়ে ফেলে, তাহলে তো ওরা এতক্ষণ অচেতন থাকার কথা, অন্তত 12 ঘন্টা। আমার চোখ ধীরে ধীরে রান্নাঘরের দিকে গেল। সে এখনো দাঁড়িয়ে আছে, শান্তভাবে আমার দিকে তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমার বুকটা কেঁপে উঠলো। আমি পিছনে যেতে যেতে বললাম, তাহলে ও কে? তখন আমার শাশুড়ি গলা কেঁপে উঠলো। তারপর বলল, আমি জানি না, কিন্তু ওটা আমার ছেলে না। আমার পিঠ দরজায় ঠেকে গেল। হাত বাড়িয়ে লক ঘুরাতে গিয়ে বুঝলাম আমার আঙ্গুল কাঁপছে এতটাই যে ঠিক মতো আমি সেটা ধরতেই পারছি না। ওদিকে সে আরো কাছে আসছে আমার, আর হালকা হাসি তার ঠোঁটে। এরপর আমাকে বলতে লাগলো, নীলা, দরজাটা বন্ধ করছো কেন? তার গলায় এবার স্পষ্ট অস্বাভাবিক কিছু ছিল, যেন শব্দগুলো একটু দেরিতেই বের হচ্ছে। আমি কোনো মতে লক ঘুরিয়ে দিলাম। ক্লিক, দরজা বন্ধ হয়ে গেল। ঠিক তখনই টক 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 শব্দ হলো, দরজায় নক হলো। আমার বুকটা ধক করে উঠলো। বাইরে থেকে ভেসে এলো হৃদের গলা, বলতেছে, নীলা, দরজা খোলো, আমি এসেছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, কারণ হৃদ তো ঘরের ভেতরেই দাঁড়িয়ে আছে। আর আমার পেছনে খুব কাছ থেকে একটা ঠান্ডা ফিসফিসানি শব্দ শোনা গেল, তুমি কাকে ঢুকাতে চাচ্ছ? দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরটা জমে গেল। পেছন থেকে যে ফিসফিসানি শুনলাম, সেটা এতটাই কাছ থেকে এসেছিল যে গায়ের লোম খাড়া হয়ে উঠলো। তুমি কাকে ঢুকাতে চাচ্ছ? আমি ধীরে ধীরে পেছনে ঘুরলাম। হৃদ তখনও রান্নাঘরের দিকে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার পেছনের গলা। আমি নিঃশ্বাস আটকে রাখলাম। ফোনটা কানে চেপে আছে। ওপাশে আমার শাশুড়ি কণ্ঠ কাঁপছে আর বলছে, নীলা, শুনতে পাচ্ছ? আমার কথা শোনো, ওকে একদম বিশ্বাস করো না। আমি কাপা গলায় বললাম, আমি কিছুই বুঝতে পারছি না। দরজায় আবার নক পড়লো, টক টক টক। তারপর সেই একই গলা বাইরে থেকে ভেসে এলো, নীলা, দরজা খোলো, আমিই তো, হৃদ। ঠিক একই কণ্ঠ। আমি থমকে গেলাম। রান্নাঘরের হৃদ এবার মুখ তুলে তাকালো আমার দিকে। তার ঠোঁটে সেই অদ্ভুত ঠান্ডা হাসি। তারপর খুব ধীরে, একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল, কি হলো, বাইরে কে? আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল, কারণ এই মুহূর্তে আমার সামনে দুইজন হৃদ দাঁড়িয়ে আছে, একজন ভেতরে আরেকজন দরজার বাহিরে। আর আমি কিছুই না বুঝে ফোনটা শক্ত করে ধরে বললাম, আপনি এখন কোথায় আছেন? ওপাশ থেকে আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে বলল, আমি বাড়ি থেকে বের হচ্ছি, এক মুহূর্তে ওর সঙ্গে কথা বলো না, ওর সঙ্গে থেকো না, ও যদি কাছে আসে তাহলে কথা বলবে। আমি ফিস ফিস করে আমার শাশুড়িকে বললাম, এটা কিভাবে সম্ভব? হৃদ তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। ওপাশে দীর্ঘশ্বাস। তারপর আমার শাশুড়ি এমন একটা কথা বললো, যেটা শুনে আমার মাথা ঘুরে গেল। তারপর উনি বললেন, যে তোমার সামনে আছে সে কয়েকদিন ধরে আমার বাড়িতেও এসেছে। আমার হাত থেকে প্রায় ফোনটা পড়েই যাচ্ছিল। মানে? তখন আমার শাশুড়ি বলল, আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো ভুল দেখছি, কিন্তু কাল রাতে আমি ওকে নিজের ঘরে দেখেছি, আর আজ সকালে তোমার চকলেটের কথা শুনে সব মিলিয়ে গেল। রান্নাঘরের হৃদ তখন ধীরে ধীরে এক পা আমার দিকে বাড়ালো আর বলল, নীলা, কার সঙ্গে কথা বলছো? আমি পিছু হটলাম আর বললাম, দূরে থাকো। সে একটু থেমে গেল। এরপর একটু কাত হয়ে মাথা ঝুঁকিয়ে বলল, আমি তোমার স্বামী, তুমি আমার থেকে দূরে থাকতে কেন বলছো? বাইরের দরজায় আবার নক হলো। এবার আরো জোরে শব্দ হলো, নীলা, দরজা খোলো। একই কণ্ঠ, একই টোন, একই উচ্চারণ। আমার মাথা ঘুরে উঠলো। আমি রান্নাঘরের হৃদের দিকে তাকালাম, তারপর দরজার দিকে। দুই দিক থেকে একই মানুষ ডাকছে। ঠিক তখনই আমার ফোনে নতুন একটা মেসেজ এলো, একটা অচেনা নম্বর, শুধু একটা লাইন লেখা, যে ভেতরে আছে সে তোমার কাছে আসতে চাইছে না, সে দরজা খুলতে চাইছে। আমি নিঃশ্বাস আটকে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। এরপর আরো একটা মেসেজ, চকলেট খেও না, যাই হোক, বাইরে থেকেও নয়, ভেতরের থেকেও নয়। আমার ঘাড়ে পেছনে হিম বয়ে গেল। আমি কাপা আঙ্গুলে টাইপ করলাম, আপনি কে? কোনো উত্তরই এলো না। এর মধ্যে আমার শাশুড়ি আবার কল করলেন। আমি ফোনটা ধরাতে বললেন, নীলা, এখনই রান্নাঘর ছেড়ে সিঁড়ির নিচে স্টোর রুমে চলে যাও, দরজা লক করে ফেলো। স্টোর রুম? আমি ফিস ফিস করে বললাম। তারপর তিনি বললেন, হ্যাঁ, সেখানে একটা পুরনো টর্চ আছে, আর শুনো, ওর চোখের দিকে একদমই তাকাবে না। আমি তাড়াহুড়া করে পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু ঘরের ভেতর যে হৃদ ছিল বা যেই হোক না কেন, সে আমার গতিবিধি লক্ষ্য করলো আর আমাকে বলল, কোথায় যাচ্ছ? তার গলা এখনো আরো ভারী, আরো খসখসে।
শাশুড়ি। আমি আর দাঁড়ালাম না, দৌড়ে সিঁড়ির দিকে গেলাম। তারপর সে আমাকে অনুসরণ করে বলতে লাগলো, নীলা আমি তো তোমার জন্য বেঁচে আছি। আমার বুকের ভেতর আগুন লেগে গেল। আমি সিঁড়ি নেমে স্টোর রুমের দরজা খুলতে ভেতরে ছেঁড়া কার্ডবোর্ড, পুরনো বস্তা আর এক কোণে ধুলো কোলা লুকানো একটা বাক্স দেখতে পেলাম। বাক্সটা খুলে টর্চ পেলাম ঠিকই, কিন্তু তার পাশে আরো একটা জিনিস ছিল, ছোট একটা খালি চকলেটের মোড়ক, একেবারে একই রকম যেটা আমার শাশুড়ি আমাকে পাঠিয়েছিলেন। আমি সেটা হাতে তুলে নিতে পেছন থেকে ধপাস করে দরজায় ধাক্কা লাগলো। নীলা, আমি চিৎকার করে উঠলাম। ভয়ে হাত থেকে মোড়কটা পড়ে গেল। আর ঠিক তখনই টর্চের আলোয় মোড়কটার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র লেখাগুলো চোখে পড়লো। একটা নাম লেখা ছিল, রুদ্র। আমি স্থির হয়ে গেলাম। রুদ্র? হৃদ না, রুদ্র। এটা কি আমি ভুল পড়ছি? ঠিক তখনই আমার শাশুড়ি ফোনটা বেজে উঠলো। আমি বললাম, রুদ্র এটা কি? আমি প্রায় চিৎকার করে তাকে বললাম। ওপাশে নিঃশ্বাস আটকে গেল। তারপর তিনি আমাকে বললেন, তুমি শেষ পর্যন্ত নামটা দেখে ফেলেছো। আমার গলাটা শুকিয়ে গেল। আমি বললাম, রুদ্রকে? তখন তিনি উত্তর দিলেন, রুদ্র আসলে হৃদের যমজ ভাই। আমার মস্তিষ্ক যেন থেমে গেল। যমজ? তারপর তিনি বললেন, হ্যাঁ, রুদ্র জন্মের পর আর বেঁচে থাকেনি, তাই সবাই জানতো। কিন্তু সত্যি কথা হলো, ওকে আমি কখনো পুরোপুরি হারাইনি। আমার চোখ জ্বলতে লাগলো। বাইরে থেকে আবার ধাক্কা। ধীরে ধীরে দরজা ফাঁক দিয়ে একটা ছায়া ছড়ালো। আমি পেছনে সরে দাঁড়ালাম। তারপর আমার শাশুড়ি কণ্ঠ কাঁপছে, আর উনি বলতেছেন, ও যদি রুদ্র হয় তবে হৃদ কোথায়? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার সামনে যে আছে সে আসলে নিজেকে হৃদ বলছে। এটা শুনে আমার শাশুড়ি বলল, না নীলা, ও নিজেকে হৃদ বলছে না, ও চাই তুমি ওকে হৃদ বলো। আমার বুকের ভেতর যেন কিছু ছিঁড়ে গেল। বাইরের দরজায় আরেকবার ধাক্কা লাগলো। তারপর একদম শান্ত গলা বলল, নীলা তুমি তো সত্যিটা জেনেই গেছো, এখন আর লুকিয়ে লাভ নেই। আমি কাপা হাতে টর্চটা জ্বালালাম। আলো সরাসরি দরজার দিকে পড়তে দরজার কাছে ছোট ফাঁক দিয়ে একটা চোখ দেখা গেল। হৃদের চোখ না সেটা, সেটা আরো অন্ধকার ছিল, আরো স্থির ছিল। তারপর হেসে উঠলো আর বলল, আমি তোর স্বামী না, কিন্তু আমি তোর স্বামীকে খুব ভালো করে চিনি। আমার বুকটা ফেটে যাবে মনে হলো। ফোনে আমার শাশুড়ি চিৎকার করে উঠলো আর বলল, নীলা স্টোর রুমের পেছনে জানালা দিয়ে বেরিয়ে যায় এখনই। আমি ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালাম। সেখানে সত্যি একটা ছোট জানালা আছে, কিন্তু জানালার কাছে পৌঁছানোর আগে দরজার লকটা ভেতর থেকে ধীরে ধীরে খুলে গেল। তারপর দরজাটা এক চুল পরিমাণ খুললো, আর সেই ফাঁক দিয়ে একটা হাত ঢুকলো, কাঁপতে থাকা লম্বা ঠান্ডা হাত। আমি জমে গেলাম সেটা দেখে, কারণ সেই হাতে হৃদের বিয়ের আংটিটা ছিল, কিন্তু আঙ্গুলের গাঁটে শুকিয়ে যাওয়া কালো দাগ। আর ওই হাতের কবজিতে লেখা ছিল, রুদ্র এখনো বেঁচে আছে। আমি নিঃশ্বাস ফেলতে পারলাম না। দরজাটা আরো একটু খুললো, আর ভেতর থেকে ভেসে এলো সেই কণ্ঠ, নীলা এখন বুঝলি? ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের দ্বিতীয় পর্ব, আর শেষ পর্ব খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। আর প্রত্যেকটা পর্ব কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে